নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো প্রাপ্তমনস্কদের জন্য লেখা গল্প তোতা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো তোতা। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য কঠোরভাবে গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। আজ আপনাদের জন্যে যে গল্পটি এনেছি সত্য ঘটনা অবলম্বনে সেটি রচিত, তবে গল্পের মাধুর্য আর প্রবাহ বজায় রাখতে কিছু কল্পনার ছোঁয়া দেওয়া হয়েছে। আশা করি গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে। দাইমা হাতের বড় বড় নখ আর নোংরা কালি মাখা হাতটা তোতার জনির ভেতরে ঢুকাতেই অঞ্জু বলে, ও কি করলে দাইমা এবার? আরে বাবা, জল ভাঙছে, রক্ত বেরোবে, তার পশে না বাচ্চা। এদিকে তোতা চিৎকার করেই চলেছে অনবরত। না, এ গলায় নাড়ি পেঁচিয়ে গিয়েছে, এত সহজে বের করা যাবে না অঞ্জু, এ আমার হাতের কাজ নয়। রাতটা পড়লে সকাল হলেই আবার তুই বরং তাড়াতাড়ি পশু হাসপাতালে নিয়ে যা। কিন্তু ওতে রক্ত ভাঙছে দাইমা। সে তো ভাঙবেই, পোয়াতি তো রক্ত ভাঙবে না, এ কোনো কথা নাকি? আমি বরং এখন যাই। হাতের ব্লেডটাকে ভালো করে কাপড়ে মুছে নিয়ে সাপ তাড়াতাড়ি অঞ্জুর ঘর থেকে চলে গেল দাইমা। তোতা ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে দূরে গিয়ে হাত দুটো আকাশের দিকে উঁচু করে দাইমা বলে, এই হাতে এই প্রথম ভুল হলো, ভগবান ক্ষমা করে দাও, ভগবান ভগবান ক্ষমা করে দাও। সূর্য ওঠার সাথে সাথেই সুখনগর গ্রামে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। পূর্ব দিগন্তে লাল আভা ছড়িয়ে সূর্য যখন উঠতে শুরু করে তখন গ্রামের মেঠো পথে হালকা কুয়াশা মুছে যেতে থাকে। গ্রামের ছোট্ট খালটির জলে সূর্যের প্রতিফলন এক অপূর্ব দৃশ্য তৈরি করে। গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তার দুপাশে সারি সারি শিউলি আর কাঁঠাল গাছ দাঁড়িয়ে আছে। গাছের পাতায় রোদের ঝিলিক দেখে মনে হয় যেন সোনার আভা মাখানো। মাটির বাড়িগুলোর উঠোনে নারীরা মাটির চুলায় সকালের রান্নার আয়োজন করছে। ধোঁয়ায় সরু লক উঠে আকাশে মিশে যাচ্ছে। কিছু বাড়ির সামনে গরু আর মোষ বাঁধা, যারা খড়ের পালা থেকে মুখ বাড়িয়ে বিচালি চিবোচ্ছে। গোয়াল ঘরের সামনে বয়স্ক লোকেরা গরু দোহানোর কাজে ব্যস্ত। মোষগুলোর পিঠে কেউ কেউ জল ঢালছে, যেন কাজের আগে একটু আরাম দেওয়া। পুকুর পাড়ে মেয়েরা কলস হাতে জল আনতে এসেছে। কারো শাড়ির রং উজ্জ্বল হলুদ, কারো গাঢ় লাল। রোদে ঝলমল করছে তাদের পরনের কাপড়। পুকুরের পাড়ে দাঁড়িয়ে হাঁসেরা জলে ডুব দিচ্ছে আর ছানাগুলো মায়ের পেছনে পেছনে ঘুরছে। গ্রামের স্কুল ঘরের সামনে কচি কাঁচারা জড়ো হচ্ছে। তাদের কাঁধে টিনের বাক্স আর বইপত্রের বান্ডিল। গ্রামের পাঠশালার বারান্দায় দাড়ি গোফওয়ালা শিক্ষক মশাই দাঁড়িয়ে সবার নাম ডেকে হাজিরা নিচ্ছেন। ধান খেতে তখন চাষিরা কোমর বেঁধে নেমে পড়েছে। ঘামে ভেজা গামছা কপালে বেঁধে দলবদ্ধভাবে কাজ করছে। কারো কাঁধে লাঙল, কেউ মাটি কোপাচ্ছে, কেউ সেচের জন্যে নালা কেটে দিচ্ছে।
আশপাশে পাখিদের কিচিরমিচির আর মাটির সোঁদা গন্ধ মিশে এক অন্যরকম আমেজ তৈরি করেছে। বটতলার হাটে ইতিমধ্যেই ছোটখাটো দোকান খুলেছে। চায়ের কাপে ধোঁয়া উঠছে। পুরনো কাঠের বেঞ্চে বসে গ্রামের প্রবীণরা তাস খেলছে আর সুখ দুঃখের গল্পে মুশকুল। কেউ কেউ পানের দোকানে দাঁড়িয়ে নতুন খবর জানার চেষ্টা করছে। সুখনগরের এমন চঞ্চল আর প্রাণবন্ত সকাল প্রতিদিনই নতুন করে জীবনকে বরণ করে নেয়। সকালবেলা ছাগলটা মাঠের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে দাঁড়িয়ে। বড় পোয়াতি ছাগলটা আজ একটু বেশি অস্থির। মাটিতে পা ঠুকে ঠুকে চিৎকার করছে। রান্নাঘরের মধ্যে বসে অঞ্জু ব্যস্ত হাতে আলু কাটছে। ঘরের কোণে মাটির উনুনে ভাত চাপানো। অঞ্জুর মেয়ে চিৎকার করে বলে, ও মা, তোতা এত চিৎকার করছে কেন? অঞ্জু বেশ রেগে যায়। মরি আমি, তুই কি দেখছিস না ছাগল তো সব সময় এমন ব্যা ব্যা করে কাঁদে। সকাল থেকে কানের পোকা নষ্ট করে দিলে। মেয়ে পড়তে বসেছিল, মায়ের কাছে উঠে এসে বলে, কিন্তু আজকে একটু বেশি করছে মা। অঞ্জু আলুর বাটি মাটিতে রেখে উঠে দাঁড়ায়, দুহাতের কাঁধে কাপড় টেনে নেয়। মেয়ের দিকে তাকিয়ে বলে, তোতা আবার কি করলো বল দেখি, আবার কার বাড়ির অনিষ্ট করলো কি জানি। মা, তুমি তো জানো সকাল থেকেই পেছনের খোঁয়ারেও খুব অস্থির করছে, মনে হলো যেন কান্না করছে। আরে বাবা, ছাগল আবার কাঁদে, ও পুয়াতি বলে বাড়াবাড়ি করছে। মেয়ে সন্দিগ্ধ চোখে মায়ের দিকে তাকায়। মা, আমাদের তোতা বাচ্চা দেবে? মানে না, আসলে আর কদিন পরই ডাক্তারবাবু বলেছে। অঞ্জু একটু দুশ্চিন্তা নিয়েই বাইরে বেরোয়। আগের বারও একটা ছাগল পুষেছিল সে। ছাগলটা অনেক চেষ্টা করেও যখন বাচ্চা দিল না, তখন তাকে বাজারে বিক্রি করে দিয়ে আসে। কয়েক মাস হলো এই ছাগলটা পোয়াতি। আসলে ছাগল পোষার পেছনেও অঞ্জুর একটা কারণ আছে। অঞ্জুর বর গোপাল বাজারে একটা মুদিখানার দোকানের কর্মকর্তা। দোকানের যে মালিক, সে বড্ড বেশি বিশ্বাস করে গোপালকে। সেই দোকানের সামনেই মুদিখানার মাল বিক্রির সাথে সাথে একটা চালা মতো করে দুটো কাঁচা সবজির ব্যবসা শুরু করেছে গোপাল। গোপালের বয়স প্রায় 60 সে আবার এ দেশের মানুষ নয়, ওপার বাংলার। 2000 সালের বন্যার সময় ভেসে চলে এসেছে সব কিছু হারিয়ে। তারপরে এই দেশে এসে ভিটে মাটি আঁকড়ে ধরতে তাকে অনেকটা কসরত করতে হয়। সেই গোপাল অঞ্জুকে দেখে মজে গিয়েছিল। অঞ্জুরও বয়স তাও প্রায় 45 থেকে 46 কোঠায়। অঞ্জুও সংসার সামলানোর জন্য ফুলের কাজ করে। বাড়িতে বসে যা 2-4 পয়সা হয়। ইদানিং গোপালের শরীরটা বেশ খারাপ। বয়স বাড়ার সাথে সাথে চোখে ছানি পড়েছে। গত 6 মাস আগেই তো চোখের ছানি অপারেশন করাতে হয়েছে। তারপর থেকেই চশমা লাগে। এরপরই গোপালের সুগার ধরা পড়ল। মাস গেলে কয়েক হাজার টাকার ওষুধ খেতে হয় তাকে। মেয়ে বড় হচ্ছে, এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। ওই মেয়েটাই একমাত্র ভরসা অঞ্জুর। এ যদি বড় হয়ে একটা সরকারি চাকরি করতে পারে, তাহলে সংসারের হাল মেয়ে নিজের হাতেই ধরবে, এমনই ইচ্ছে। গোপাল যার কাছে টাকা জমায়, সেই লোকের ওপরই সমস্ত বিশ্বাস এবং আশা ভরসা রেখে জমানো পুঁজি দিয়ে একটা ঘর তৈরি করেছে। ছাদের বাড়ি, ছোট্ট একটা বেডরুম আর একটা ঘুপচি মতো ঘর, তার সাথে ওপরে টালি দেওয়া একটা রান্নাঘর। পাশে শৌচাগার বেশ পরিষ্কার। মোটামুটি অবস্থা সম্পন্ন গোপালের গত 6 মাস ধরেই আয় ইনকাম যথেষ্ট খারাপ। অঞ্জু
সেই কারণেই একদিন রাতে গোপালকে খেতে বসে বলে, আমি মনে মনে একটা কথা চিন্তা করছি, বুঝেছ? বলো। আমি ছাগল কিনবো। গোপাল তো প্রায় ভীষণ খায়। মেয়ে দ্রুত জল নিয়ে আসে, বাবার মাথায় শাট করতে করতে বলে, বাবা, মার মাথা খারাপ হয়েছে, মার একেই শরীরে সয় না, তার উপরে মা ছাগল পুষবে। আমি শুনেছি এসব পশু থেকে কত রোগ বাগ হয়। গোপালও খাবারের গ্রাস চিবোতে চিবোতে বলে, তোমার তো নিজেরই মির্গি ব্যারাম আছে। ওই ছাগল গরু সে মাঠে চড়াতে হয়, তুমি তো জানো। কখন গিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকবে কোন, তখন আমার আর মেয়ের অবস্থা কি হবে? আমার ওসব কিচ্ছু হবে না, তুমি একটু কথা শোনো। ওই তো বড় বৌদির মাকে তো দেখেছো, ছাগল পুষে বড় লোক হয়ে গেল। কত দামে বিক্রি করে সেই পাঠাগুলোকে বলো দেখি। আহা, সে তো অনেক পরিশ্রমের কাজ, তুমি পারবে না গো, তোমার শরীরে পেরে উঠবে না। আমাকে চেষ্টা করতে দাও না, আগে ছাগল তো কিনি, আগে বড় করি, আমি ঘরের খাওয়াবো। ওই তুমি পচা সবজির খোসা টোসা এনে দিও, আর 2-4টে ভাত তো সবসময় ফেলাই যায়, ও দিয়ে আমি ঠিক পারবো। স্বামীর বারণ সত্ত্বেও অঞ্জু গোপালকে রাজি করিয়ে ফেলে। আর বর রাজি হয়ে গেলে মেয়ে কখনো কিছুই করতে পারবে না। কাজেই ছাগলকে কিনে নিয়ে আসে। ছাগলটা তখন কত হবে, বেশ ছোট। ওকে দেখে আর ওর ভ্যা ডাক শুনে পাগল হয়ে যায় অঞ্জুর মেয়ে। সে কি আনন্দ! ছাগলের আবার নামও দিয়েছিল। বয়স বাড়ার সাথে সাথে ছাগলেরও মা হওয়ার ইচ্ছে জাগতেই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবার পর অনেক চেষ্টা করেও যখন সে আর পোয়াতি হতে পারল না, তখন অঞ্জু তার মেয়েকে বলল, ওকে হাটে বেচে দিয়ে আসি রে মা। এই বাজা ছাগল দিয়ে আমি কি করব বল দেখি। হ্যাঁ, মেয়েটা খুব কান্না করেছিল। ছাগলটাকে যখন বিক্রি করছে কসাইয়ের কাছে, ছাগলের চোখেও বোধহয় জল ছিল 2-4 ফোঁটা। কিন্তু অঞ্জু তো ব্যবসা করার জন্য কিনেছে, সে তো পোষার জন্য কেনেনি। যাকে দিয়ে লাভ হয় না তাকে সংসারে কোনো কাজেই লাগে না। অঞ্জু বিক্রি করে দেয়, আর সেই টাকা দিয়েই আরো একটা ছাগল কিনে নিয়ে আসে। একেও বেশ বাচ্চা বয়স থেকেই পালন করেছে অঞ্জু। কিন্তু এই ছাগলটা পোয়াতি হয়ে পড়ে খুব তাড়াতাড়ি। আর এটাই সব থেকে বেশি আনন্দের কারণ হয়ে দাঁড়ায় অঞ্জুর জীবনে। গত 6 মাসে আরো অবস্থা খারাপ হয়েছে গোপালের। ততদিনে ছাগলটা ভর পোয়াতি হয়েই পড়েছে। গোপাল বলে, দেখো, প্রথমবার তো হলো না, এইবার কি হয়। এইসব কথা ভাবতে ভাবতেই মাঠের পথে হাঁটা লাগিয়েছে অঞ্জু। পায়ের চটিটা ছিঁড়ে গেছে। একজোড়া চটি কিনে নেওয়াই যেতে পারে, কিন্তু সেই টাকাটাও যেন একটু বেশি খরচ হয়। থাক, চলে তো যাচ্ছে, ওই টাকা বরং রেখেই দিই। খোয়ারের দিকে তাকিয়ে ছাগলের করুণ ডাকটা আরো বেশি স্পষ্ট শোনা যায়। হায় হায় রে তোতা, তোর কি হলো রে? খোয়ারের সামনে এসে দেখে ছাগলটা মাটিতে শুয়ে কাতরাচ্ছে। পাশে শুকনো খড়ে একটা ভেজা দাগ। অঞ্জুর বুকটা ধক করে ওঠে। কই গেলি রে মিনু, মিনু বলে মেয়েকে চিৎকার করে ডাকে অঞ্জু। জল নিয়ে আয় শিগগিরি, তোতা ব্যথায় কাতরাচ্ছে। মিনু মায়ের চিৎকার শুনে বলে, কি হয়েছে মা? মনে হয় বাচ্চা দেবে, তাড়াতাড়ি তোর বাবাকে খবর দিবি কি। মেয়ে ছুটে যায়। অঞ্জু ছাগলটার মাথায় জল দেয়, পেটে হাত বুলিয়ে দেয়। ছাগলটা মাঝে মধ্যেই কেঁপে কেঁপে ওঠে। অঞ্জু সান্ত্বনার সুরে বলে, কিচ্ছু হবে না তোতা, আমি আছি, সাহস রাখ মনে। গোপাল বাবু সাইকেল নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। চোখে মোটা চশমা, মাথায় একটা টুপি, যা চড়া রোদ। কি হয়েছে? আবার কি হলো? বাচ্চা হবে গো, তাড়াতাড়ি কিছু একটা করো। গোপাল বাবুর দৃষ্টি ছাগলটার দিকে। ডাক্তারকে খবর দি, না হলে মুশকিল হবে তো। আমি খবর দিচ্ছি, তুমি দাঁড়াও। মেয়েও ততক্ষণে পাশে এসে দাঁড়িয়েছে। ও মা, আমি কি করব? তুই একটু পাশে দাঁড়া মা, তো তার মাথায় জল দে। গ্রামের পশু চিকিৎসক কিছুক্ষণ পরই চলে আসেন। ছাগলটা ব্যথায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আহা, ঠিক আছে, চিন্তা করো না, একটু সময় দাও।
অঞ্জু হাত জোড় করে দাঁড়ায়। গোপালবাবু পায়চারি করছেন, মেয়েও চুপচাপ বসে। কয়েক ঘন্টা পর, বাহ, দুইজনেই সুস্থ আছে, বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। অঞ্জু কেঁদে ফেলে। গোপালবাবুও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মেয়েটা উল্লাসে লাফিয়ে ওঠে। তোতারে, তুই মা হলি, এবার কেমন করে সামলাবি এই দুটো জীবন বল দেখি। ছাগলটা বাচ্চার গায়ে নাক ঘষে আদর করছে। অঞ্জুর মুখে তৃপ্তির হাসি। তার সব পরিশ্রমের ফল আজ সে দেখতে পেল। ভালোই হলো অঞ্জু, তোমার ইচ্ছে পূরণ হলো। এইবার ব্যাংকে টাকা রাখার স্বপ্ন তোমার পূরণ হবে। হ্যাঁ গো, তোতা আর ওর বাচ্চাটা আমার ভবিষ্যৎ। আমার মেয়েটার জন্য আমি করতে পারলে তবে সে না। আলতো করে অঞ্জুর মনের ভার হালকা হয়। বাচ্চাকে জিভ দিয়ে চাটতে শুরু করেছে তোতা। অঞ্জু মেয়ের কাঁধে হাত রাখে, বলে, দেখলি মা, দেখলি, তোতাও তো আমার ঘরেরই মেয়ে। সবাই মিলে আনন্দে মেতে ওঠে। অঞ্জুর মুখেও একগাল হাসি। নতুন বাচ্চার আগমনে সংসারে যেন নতুন আলো এসেছে। ভাবতে ভাবতেই অঞ্জু এসে দাঁড়ায় এবার খোয়ারের সামনে। ছাগলটা তার আশা ভরসা। গোপালের দোকান, মেয়ের ভবিষ্যৎ চিন্তা, সবকিছু এই ছাগলকে নিয়ে। ওর বাচ্চা বেচার টাকা দিয়ে সে কিছু একটা করবে। কিন্তু মাঠে পৌঁছানোর আগেই অঞ্জুর ভাবনায় ছেদ পড়ে। সেই সময়টা দুপুরবেলা। সবাই তাড়াহুড়ো করে যে যার ঘরে গিয়ে দুটো খেয়ে একটু ঝিম হচ্ছে। সকাল থেকে আজকে ছাগলটা চিৎকার করেই গেছে, কিন্তু হাতের কাজ ফেলে অঞ্জু যাবার আর ফুরসত পায়নি। যখন বেরোয় তখন বেলা অনেকটাই গড়িয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে রান্নাঘরের কাজ সেরে মাটির কলসিটা নিয়ে সে বেরিয়ে যায়। তুই খেয়ে নিস বুঝলি, আমি ডেকেই আসি। তোমায় তো কখন থেকে বলছি মা, সে সকাল থেকে। তোতা ডেকেই চলেছে, তুমি তো গেলেই না। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বিয়লে আবার আমাকে এসে চান করতে হবে না। এখনই যাই বুঝলি, একেবারে বাচ্চা খালাস করে তারপর এসে স্নান করে নেব। ঘোমটা টেনে অঞ্জু পা বাড়িয়েছিল মাঠের দিকে। তোতা তোতা বলে ডাকতে ডাকতে সে এগিয়ে যায়। মাঠের মাঝখানে গিয়ে থমকে দাঁড়ায়। এদিক ওদিক তাকিয়ে দেখে তার একার ছাগল নয়, মাঠে আরো মানুষের ছাগল ছিটিয়ে রয়েছে। তোতা, তোতা, কই তুই? বুকের মধ্যে অজানা ভয় বাঁধতে শুরু করে অঞ্জুর। হঠাৎই পাশের বাড়ির পুটুর মায়ের গলা শুনতে পায়। আয় অঞ্জু, অঞ্জু, তো তোতা এদিকে। পুটুর ঘরের সামনে গিয়ে দেখে তোতা বসে। কি বলছো দিদি? পুটুদের বাড়ির সামনে গিয়ে জিজ্ঞেস করে অঞ্জু। আরে ওই দেখ তোর ছাগল। পুটুদের বাড়ির সামনে পৌঁছাতেই দেখে তোতা মাটিতে গুটিসুটি মেরে। মুখ তুলে অঞ্জুকে দেখেই কেমন যেন কেঁদে ওঠে ছাগলটা। ওর জনি থেকে টপ টপ করে রক্ত পড়ছে। অঞ্জুর বুকটা কেঁপে ওঠে। হায় রে, তোর কি হলো? এতক্ষণ ধরে সে অনেক সাত পাঁচ ভেবেছে, ছাগলকে নিয়ে স্বপ্ন দেখেছে, কিন্তু হঠাৎ এমন একটা অবস্থা দেখে তোতার কাতর স্বরে কাঁদতে থাকায় অঞ্জু তার দিকে ছুটে যায়। তোতা কাঁপছে, ওর মাথায় হাত রাখে। পুটুর মা বলে, চিন্তা করো না অঞ্জু, ও রক্ত ঝরছে, ডাক্তারবাবুকে খবর দাও, নাহলে মুশকিল হবে। আমি আমি এখন কি করি? তোতা মারে, তোর কি হলো বল দেখি। দেখো, গোপালকে আমি ডেকে আনি নাকি? কই রে পুটু, যা দেখি। শিগগিরি যা, একটু ওই জ্যাঠাকে খবর দে। অঞ্জু তোতাকে বুকে চেপে ধরে কোলের মধ্যে নিয়েই ছুটতে শুরু করে বাড়ির দিকে। ছাগলটা যন্ত্রণায় নড়ে চড়ে উঠতে পারছে না। তোতা তুই বাঁচবি তো রে, খুব কষ্ট হচ্ছে না রে মা? গোপাল বাবু ইতিমধ্যেই খবর পেয়ে বাড়ি এসে উপস্থিত হয়েছেন। তার উপরে এখন দুপুরবেলা, ওনার খাবার দাবারের সময়। গোপালবাবুর সঙ্গে ছোটন এসেছে। এই ছেলেটাও পাশের বাড়িরই। গোপালবাবুর মালপত্র ভ্যানে তুলতে সাহায্য করে। কি হলো, তোতা কাঁদছে কেন? দেখো না গো, রক্ত ঝরছে, আমি বুঝতে পারছি না। ছোটন বলে, কাকা আমি ডাক্তারের বাড়ি যাই, তাড়াতাড়ি ডাকবো? গোপালবাবু ছাগলটার পেট ও পেছনের দিকটা ভালো করে দেখেন। মনে হচ্ছে বাচ্চা হওয়ার সময় হয়েছে, কিন্তু এত রক্ত ঝরছে কেন তো বুঝতে পারছি না। আমার তোতা বাঁচবে তো গো? আরে কিচ্ছু হবে না, ঘাবড়িও না, ডাক্তার এলেই সব ঠিক হয়ে যাবে।
তোতাকে শুইয়ে দাও, গরম জল আর পরিষ্কার কাপড়ের বন্দোবস্ত করো। আমি নিয়ে আসছি। অঞ্জু তোতাকে শান্ত করে মাথায় হাত বুলিয়ে দেয়। তোতা কাতর চোখে চেয়ে থাকে অঞ্জুর দিকে। যন্ত্রণায় তার বুক ফেটে যাচ্ছে। এক মুহূর্তের জন্য তাকে যেন মন সরাতে পারছে না। পুটুর মা এসে গামছা গরম জল দিয়ে যায়। এই নে অঞ্জু, আমি তোতার মাথায় দিয়ে দিচ্ছি, তোর গাটা একটু মুছিয়ে দে দেখি। দেখলাম তোতা কাঁপছে, ওর শরীরটা একটু ঢেকে দাও, মনে হচ্ছে শীতে যেন কষ্ট পাচ্ছে। ছোটন দৌড়ে এসে জানায়, ডাক্তার আসছে কাকা, একটু অপেক্ষা করতে বলল। অঞ্জু একটু আশা পায়, কিন্তু তোতার চিৎকার তার বুকের মধ্যে চিন্তার ঢেউ ছড়িয়েছে। বাঁচাও ঠাকুর, বাঁচাও, আমার তোতাকে বাঁচাও। তোতাকে কোলে নিয়ে বাড়িতে পৌঁছে গেছে অঞ্জু। শরীরটা কাঁপছে ছাগলটার, তখনও পড়ছে রক্ত। চিন্তা করো না, আমি বরং এখন দাইমাকে খবর দিই, পুটুর মা বললেন। ও পশু ডাক্তার কখন আসবে তার ঠিক নেই, ওখানকার পশুদের দেখবে না একে। অঞ্জু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কাদো কাদো মুখটা ফোলা হয়ে যায়, গলার স্বর শুকিয়ে আসে। পুটুর মা ঘরের মধ্যে ঢুকে গামছা আর পরিষ্কার কাপড় নিয়ে তোতার জনিতে দেওয়ার চেষ্টা করে। এই যে ঢাকা দিয়ে দাও দেখি, ও শীতে কষ্ট পাচ্ছে। দিদি যা করো তাড়াতাড়ি করো। পুটুর মা ছুটে যায় দাইমাকে ডাকার জন্য। ও মা, মা তোতা মরে যাবে? মেয়েটা জিজ্ঞেস করে। তোতার মাথায় হাত বোলায় আর বুকের মধ্যে যেন ভারী পাথর চাপা তার। কিচ্ছু হবে না মা, ঠাকুরকে ডাক। হঠাৎ অঞ্জুর মনে পড়ে মঞ্জুকে একটা ফোন করা দরকার। তার ছোট্ট ফোনটা বার করে দেখে ব্যাটারি এখনো আছে। সকালে সে তার বড়দি মঞ্জুকে ফোন করেছিল। কতদিন হয়ে গেল দিদি এই বাড়িতে আসে না, মনটা খারাপ। ফোনের তালিকা থেকে দিদির নামটা খুঁজে বার করে ফোন করে। দিদি বল, কি হয়েছে? সকাল সকাল ফোন করলি? দিদি জানিস আমার সর্বনাশ হয়ে গিয়েছে। পুটুর বাড়ির সামনে আমার তোতা পড়েছিল, রক্ত ঝরছে দিদি। জানি না ওর পেটের বাচ্চাগুলোকে কে নষ্ট করতে চাইছে। কি বলছিস? তোতা তো গর্ভবতী, ও তো কদিনের মধ্যেই বাচ্চা বিয়ে হবে। হ্যাঁ দিদি, আমি বুঝতে পারছি না কে এমন করলো। সকাল থেকে খুব চেঁচামেচি করছিল, ভেবেছিলাম ক্ষুধা লেগেছে। এখন বুঝতে পারছি কে ওর পেটে মেরেছে। আমার বুকটা ফেটে যাচ্ছে দিদি, তোকে কি বলবো বলতো অঞ্জু। জানি না এমন কে পাষণ্ড। চিন্তা করিস না, সামনের সপ্তাহে আমি যাব বলেছিলাম না, আমি যাব, তুই মন শক্ত রাখ। ঠিক আছে দিদি, তুই এলে আমার মনটা একটু শান্তি পায়। ফোন রেখে অঞ্জু তোতার মাথায় হাত বোলায়। এমন সময় দরজার সামনে দাইমা বলে, কই অঞ্জু, কোথায় গেলি? তোতা এমন অবস্থা। ওরে 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 বাঁচাও দাইমা, ওরে বাঁচাও। আরে মা আমি দেখি, তুই চিন্তা করিস না, ওকে উঠোনের দিকে আন দেখি, আমি সব ঠিক করে দিচ্ছি। অঞ্জু তোতাকে কোলে নিয়ে ঘরে নিয়ে আসে। ঘরের বাইরে ছোট্ট একটু জায়গায় বস্তা পেতে দেয়। দাইমা নিজের ঝোলা থেকে কয়েকটা ওষুধ বার করে। পুটুর মার সামনেই দাঁড়িয়ে, কষ্ট পাচ্ছে দেখি। জনির ভেতরে হাত প্রবেশ করায় দাইমা। নোংরা হাত, বড় বড় নখ। হাত দিয়ে বেশ খানিকক্ষণ খোঁচাখুচি করে বলে, বাচ্চা উল্টে গেছে, এবার জল ঝরছে, রক্ত পড়ছে, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে, বাচ্চা হবে হবে। অঞ্জু হতাশ নয়নে তাকিয়ে থাকে। দাইমা পরম যত্নের সাথে কাজ করার চেষ্টা করে। ঠাকুর আমার তোতারে বাঁচা, ওরে কষ্ট দিও না, ও আমার একমাত্র আশা। বাচ্চাগুলো বাঁচলে তবে সে না আমি স্বস্তি পাবো। ঠাকুর বাঁচাও ঠাকুর। জল বেরিয়ে যায়। এই যে মরা জল রে অঞ্জু, দাইমা উদ্বিগ্ন গলায় বলে। ও দাইমা এখন কি হবে? তোতা যে চিল্লাচ্ছে, তোর ছাগলটা কষ্ট পাচ্ছে রে। অনেক চেষ্টা করলাম, বাচ্চাগুলো উল্টে আছে, এই অবস্থায় বাড়িতে রাখা ঠিক না। কাল সকালে পশু হাসপাতালে নিয়ে যাস, ওর চিকিৎসা দরকার। কি বলছো দাইমা? রাতটা কি হবে? তোতা তো কষ্টেই মরে যাবে। আমি আর কি বলবো রে মা, অনেক চেষ্টা করলাম। মাথা নাড়িয়ে দাইমা বলে, এখন ঠাকুর ভরসা, রাতটা তোতাকে শান্তিতে থাকতে দে, কিন্তু জল খাওয়ানোর চেষ্টা কর দেখি। দাইমা চলে যায় মাথা নাড়াতে নাড়াতে। পুটুর মা তখনও বসে। অঞ্জু হতবাক হয়ে বসে। তোতা যন্ত্রণায় ছটফট করছে আর ওর বুকের মধ্যে মোচড় মারছে। এই সময়টা একটু হালকা করে জল খাওয়ানো দরকার রে অঞ্জু, আমি একটু গরম দুধ এনে দিই। না দিদি, ও কিছু খাবে না, কেমন শান্ত। ওর চোখের দিকে তাকালে বুকটা ফেটে যাচ্ছে আমার। তুই মাথা ঠান্ডা কর দেখি অঞ্জু, আমি কিছু এনে দিই, দাঁড়া। পুটুর মা ঘরে চলে যায়। অঞ্জু আবার দিদিকে ফোন করে। বল
কি হলো? কেমন আছে তোর তোতা? দিদি, ও বোধহয় মরেই যাবে। দাইমা বলল বাচ্চাগুলো নাকি উল্টে আছে, জল বেরিয়ে গেছে, কিছুতেই বার করতে পারছে না। তোতা কাঁদছে না, কিছুতেই শান্ত হচ্ছে না। ওরে বাপরে, এ যে খুব বিপদ রে। তুই ডাক্তারকে ডেকে আনতে পারছিস না? অবশ্যই এত রাতে ওরা আসবে কি? কে আসবে দিদি? এখান থেকে হাসপাতাল অনেক দূরে, কাল সকালে নিয়ে যেতে বললো দাইমা। কিন্তু তোতা রাতটা পার করবে কি করে বল দেখি? তুই শক্ত থাক বোন, তোর পাশে সবাই আছে। ঠাকুরের নাম জপ কর, ওকে কিছু খাওয়ানোর চেষ্টা কর, ঠিক আছে? তুইও প্রার্থনা কর দিদি, তোতার যেন কিছু না হয়। আমি যে আর ওর কষ্ট সহ্য করতে পারছি না। পারবি অঞ্জু, সাহস হারাস না। তোর তোতার জন্যে তোকে শক্ত হতে হবে যে। ফোন রেখে অঞ্জু আবার তোতার মাথায় হাত বুলিয়ে দেয়। তোতা ব্যথায় থরথর করে কাঁপে। অঞ্জুর চোখের জল যেন থামতেই চায় না। পুটুর মা দুধ নিয়ে এসেছে। এই যে, এই দুধটুকু একটু মুখে দে দেখি, হয়তো একটু খেয়ে শান্তি পাবে। তোতা মুখের সামনে অঞ্জু খাবারের পাত্রটা ধরে। তোতা মুখ ফিরিয়ে নেয়। সে ডেকেই চলেছে, খা তোতা খা। তুই না খেলে আমি কি করি বলতো মা? তোতা মাথাটা মাটিতে ঠেকিয়ে রেখে শুধু ক্ষীণ স্বরে ডেকেই চলেছে। অঞ্জু ওর মাথায় হাত বুলিয়ে দেয়। কি অপরাধ করলাম আমি? তোতাকে কেন এত কষ্ট দিচ্ছ ঠাকুর? কে আমার তোতার পেটে মারলো? কে এমন করলো? রাত গভীর, কিন্তু তোতার আরাম আসে না। অঞ্জুর বুকের ভেতরে চাপা কান্না। ঠাকুর বাঁচাও ঠাকুর, ও আমার শেষ সম্বল, ওকে কষ্ট দিও না। সারা রাত তোতার পাশে বসে অঞ্জু প্রহর গোনে। ভোরের আলো ফুটতে শুরু করলেই তোতার কাঁপা দেহটা হঠাৎ স্থির হয়। অঞ্জু তাড়াতাড়ি তোতার গা স্পর্শ করে দেখে তোতা নিঃশ্বাস ফেলছে, কিন্তু খুবই ক্ষীণ। অঞ্জুর মনে হয় যেন হাল ছেড়ে দিতে চায় না সে বলে, সকাল হলে আমি হাসপাতালে আগে যাব। খুব সকালে অঞ্জুর ফোনটা বাজে। সে ধরে। দিদি ফোন করেছে। হ্যাঁ রে, যাচ্ছিস তো ওকে নিয়ে? কি হলো? দিদি, তৈরি হচ্ছি। দেখ না, দাদারা তো পাশেই থাকে, টোটো অবধি আছে। দাদার ছেলেটাকে বললাম একটু সঙ্গে নিয়ে চ, ভাড়া আমি দিয়ে দেব। রাজি হলো নে, বলে যাব না। ছাগলটার রক্ত দেখে গা ঘিনঘিন করছে বলে ওদের। ভ্যানওয়ালাকে বললাম, সেও ঘাড় নেড়ে চলে গেল। মানুষ বড্ড বেশি নির্দয় রে। পুয়াতি পশু, তার এমন দশা, কেউ সাহায্য করলো না। তো তাকে এমন কষ্টের মধ্যে ফেলে দিল। কি করব দিদি, আমি যাই পাচ্ছি না। মনটা আমার ছিঁড়ে যাচ্ছে। তোতা সারা রাত কান্না করেছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কিছুতেই শান্ত হচ্ছে না। তুই চিন্তা করিস না বোন, তুই ডাক্তারের কাছে নিয়ে যা, শিগগিরই নিয়ে যা। যাচ্ছি। ফোন রেখে আবার তোতার দিকে তাকায় অঞ্জু। তোতার রক্তের জায়গাটা, জনির মুখটা যেন শুকিয়ে গিয়েছে সারা রাত রক্ত পড়ে পড়ে। পুটুর মা এসেছে। তোতাকে নিয়ে যাবি নে? ও অঞ্জু, কেউ গাড়ি দিল না? না দিদি, কেউ যেতে চাইছে না, রক্ত দেখে ভয় পাচ্ছে। অবলা পশু তো, সবাই নিষ্ঠুরতা করছে ওর উপরে। মানুষ হলে রাতেই হয়তো আসে। ছাড়, মানুষ মন কখনো বুঝবে না পশুর। শোন, আমি বরং একটু দেখবো। হ্যাঁ, তারা চিন্তা করিস নে। ঠিক সেই সময় আবার ফোনটা বাজে। শোন অঞ্জু, আমি কথা বলেছি আমার বড় জামাইয়ের সাথে। ওর বাড়ি তো পশু হাসপাতালের ওখানে, ডাক্তার চলে এসেছে। তুই শিগগিরই যা, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুই শিগগিরই যা। ফোন কেটে যায়। অঞ্জু বেরিয়েছে রাস্তার ওপরে, তো তাকে কোলে নিয়ে। একটু কিছু ব্যবস্থা করো, কেউ আমার ছাগলটারে বাঁচাও, ও যে আর পাচ্ছে না। সে কি রে মেয়ে, রক্ত চাপানো ছাগল কে গাড়িটা নেবে বল দেখি? তুই বরং পায়ে হেঁটেই যা। কালাচাঁদ কাকু নাক সিটিয়ে কথাটা বললেন। সকালবেলা ভ্যান নিয়ে উনি পাড়ার মোড় থেকে সবার আগে বেরোন। পুটুর মা বলে, আপনি তো বড় নির্দয়াল মানুষ। হ্যাঁ, কষ্ট দেখতে পাচ্ছেন না মানুষটা? হ্যাঁ, কিভাবে কাঁদছে পশুটা। কালাচাঁদ তাড়াতাড়ি চলে যায় ভ্যান নিয়ে। কে দাঁড়ায়? মানুষ বড্ড বেশি পাথর রে। পৃথিবীতে মানুষ সব থেকে হিংস্র, বুঝলি? তুই চিন্তা করিস নে, সব ঠিক হয়ে যাবে। ধনাইয়ের বাবা গতকালকে এসেছে বম্বে থেকে। বাড়িতে আসার পর সে আরামে কদিন থাকে, তারপর ভ্যান চালায়। কদিন বম্বেতে রাজমিস্ত্রির কাজ নিয়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠেই পাড়ার মোড়ের এই বাড়িগুলোতে এমন চেঁচামেচির শব্দে সে বেরিয়ে আসে।
অঞ্জুর বাড়ির সামনে রীতিমতো ভিড় জমেছে। ধনাইয়ের বাবা গণেশ দিশেহারা অবস্থায় দাঁত মাজতে মাজতেই বলে, কি হয়েছে অঞ্জুদি, কাঁদছো কেন? গণেশ, তোতা কষ্ট পাচ্ছে, গাড়ি দিচ্ছে না কেউ, বাচ্চা হবে ওর। হ্যাঁ, আমি আমি নিয়ে যাচ্ছি, ভ্যান নিয়ে আসছি, আমি নিয়ে যাচ্ছি। সত্যি তুই নিয়ে যাবি? কি বলছো দিদি, আমি নিয়ে যাব না? বলে গণেশ। ভাগ্যিস তুই ছিলি, শিগগিরই। তোতাকে সাবধানে ভ্যানে তুলে দেয় গণেশ। অঞ্জু ওর মাথায় হাত বোলায়। গণেশ ভ্যান চালাতে শুরু করে। ওর খুব কষ্ট হচ্ছে রে অঞ্জুদি, সারা রাত কেঁদেছে, কিচ্ছু খাওয়াতে পারিনি, পেটে যা আছে সব মনে হয় নষ্ট হয়ে গেল। দিদি ফোন করেছিল ডাক্তারকে, আমি যে কি করি। সাহস রাখো দিদি, সাহস রাখো, হাসপাতালে পৌঁছালে সব ঠিক হয়ে যাবে। পশু হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তারবাবু গম্ভীর মুখে এগিয়ে এলেন। তোতাকে দেখে ভ্রুকুটি কুঁচকে বললেন, এই অবস্থা এত দেরি করলেন কেন? এত জল ভেঙে গেছে, বাচ্চাটা আর নেই। ডাক্তারবাবু চেক আপ করে কথাটা বললেন। দাইমা নিশ্চয়ই ওর পেটে হাত ঢুকিয়েছিল। হ্যাঁ, আমি তো গত রাতেই দেখেছিলাম। আমি তো ভেবেছি তোতা চিৎকার করছে বাচ্চা হওয়ার জন্য, কিন্তু দাইমা, ওই বুড়ি কি পশু চিকিৎসক? জল ভেঙে গেলে বাচ্চা থাকে? উপরন্তু উনি এই পথটাও ছিঁড়ে দিয়েছেন নারীটার। আপনারা এমন ভুল কেন করলেন বলুন তো? আমি বুঝতে পারিনি ডাক্তারবাবু, উনি বলছিল বাচ্চা বের করতে পারবে, তাই আমি নিরুপায় ছিলাম। কিচ্ছু করার নেই এখন। এখন তোতাকেই বাঁচানো মুশকিল। ইনফেকশন ছড়িয়ে পড়েছে সারা রাতে। যদি আগে আনতেন তবে কিছু একটা আশা ছিল। তাছাড়া আপনারা জানেন না এখন হাসপাতাল খোলাই থাকে। ডাক্তারবাবু, বাঁচানোর কি কোনো উপায় নেই? গণেশ জিজ্ঞেস করে। প্রচন্ড রক্তপাত আর ইনফেকশন হয়েছে। হয়তো মা ছাগলকে বাঁচানো যেতে পারে, কিন্তু বাচ্চাগুলো নেই। দেখি কি করতে পারি, নিয়ে আসুন। চোখের জল আর ধরে রাখতে পারে না অঞ্জু। তোতা তোরে কি আর বাঁচাতে পারবো আমি? মন খারাপ করো না অঞ্জুদি, যা করার ঠিক হবে, দেখো। ডাক্তারবাবু সমস্ত রকম সেট আপ করলেন। কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো উন্নতি হয় তবে আমাদের করার অনেক কিছুই আছে, আর যদি উন্নতি না হয় তবে আমাদেরও কিচ্ছু করার নেই। অঞ্জু আর গণেশ হাসপাতালের বারান্দায়। সকালবেলা গোপাল বাবুকেও চা করে দিয়ে আসতে ভুলে গিয়েছিল অঞ্জু। বাড়িতে মেয়েটাও রয়েছে একা, দিশেহারা মতো অবস্থা তার। কিছুক্ষণ পর ডাক্তারবাবু আসেন। বলেন, চিন্তার কোনো কারণ নেই, কয়েকদিন ওর যত্ন নেবেন, ঠিকঠাক খাওয়া দাওয়া করাবেন, সংক্রমণ আর ছড়াবে না, সেই দিকে নজর রাখতে হবে আপনাকেই, আর এখন খুব যত্ন রাখবেন। গণেশ ডাক্তারের পায়ে পড়ে বলে, আপনি ভগবান, আপনি ভগবান, আমার যা দায়িত্ব আমি তাই করেছি। আপনারা দেরি করে ফেলাতেই বাচ্চাটার বিপদ বেড়েছে। ভবিষ্যতে এমন কাজ কিন্তু কখনো বাড়িতে দাইমাকে দিয়ে করাবেন না। তোতাকে ভ্যানে তুলে বাড়ির পথে রওনা দেয় অঞ্জু আর গণেশ। তোতাকে বুকে জড়িয়ে আদর করছে অঞ্জু। ছাগলটা ক্লান্ত, কিন্তু আর কাঁদছে না। কে যে তোর ক্ষতি করলো রে মা? তুই তো কারো ক্ষতি করিসনি। যে তোর এমন সর্বনাশ করলো তার জন্য ভালো হয়, তার মঙ্গল হোক, কিন্তু কেন করলো এমন তোর সাথে? তুমি জানো ভগবান, মানুষ বড় নিষ্ঠুর গো অঞ্জুদি। অবলা পশুর সঙ্গে এমন নিষ্ঠুরতা করতেও কারো বুকে বাঁধে না। অঞ্জুর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ে। সে তোতার কপালে আলতো করে চুমু খেয়ে বলে, তুই ভালো হয়ে যা মা, তোর কিছু বলে যে আমি বাঁচবো না, তুই যেমন মেয়ে। তোতাকে নিয়ে বাড়ি ফিরে আসে অঞ্জু। পাড়ার লোকজন জড়ো হয়েছে। সবাই জানতে চায়, ছাগলটা বেঁচে আছে তো? অঞ্জু মাথা নেড়ে হ্যাঁ জানায়। পুটুর মা এসে বলে, ভাগ্যিস গণেশ ছিলি, নালে কি হতো কে জানে। ভগবান রক্ষে করেছেন গো। অঞ্জু ধীরে ধীরে তোতাকে নিয়ে যায়, শুয়ে দেয় তোতার ঘরে। তোতা ক্লান্ত নিদ্রায় ঢলে পড়ে। কিছু খেতে দেয় সে। চুপচুপ করে সবটা খাবার খায় তোতা। সেও হয়তো বুঝতে পারছে তার সন্তানগুলো যে আর নেই। তবে অঞ্জুর চোখের জল আর ব্যথা ভরা অভিশাপ প্রকৃতির আকাশে ততক্ষণে মিশে গিয়েছে। পাপ, পাপ, পাপ পাপের প্রতিফলনে অবধারিত ফল ফেলে। অঞ্জুর সরল মন থেকে বেরিয়ে আসা প্রকৃতির অভিশাপ হে তো সাড়া দেবেই দেবে। সেবারও অঞ্জুর ছাগলটা প্রাণে বেঁচে গেল, কিন্তু তার গর্ভ ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে। বেশ কয়েক মাস রাখার পর
তোতাকে বিক্রি করে দেওয়ার সময় অঞ্জু খুব কান্নাকাটি করেছিল। গোপালের কাছে বকাও খেয়েছে বিস্তর। গোপাল পই পই করে বারণ করেছিল, বলেছিল, এ তল্লাটে তুমি ছাগল পুষতে পারবে না, সবাই হিংসে করে। দেখো না, সেবার বড় বৌদির ছাগলটাকে বিষ খাইয়ে মারলো। হেরা অত ভালো নয় গো, আর ছাগল তো এবারই ও বাড়ি ঘাস খাবেই, কার কাছে মার খেয়ে আসবে। অঞ্জু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আর ছাগল পুষবো না। তোতা যেই ঘরটায় থাকতো সেই ঘরের দিকে তাকিয়ে চোখের জল ফেলল সে। দিন কতক গেল মোটামুটি। অঞ্জুও ভুলেই গিয়েছিল প্রায়। তবে রান্না করতে করতে মাঝে মধ্যেই মেয়েকে বলে, কই রে, যা দেখি, তোতাকে নিয়ে আয় তো, অনেকক্ষণ ডাকছে না, বলে আবার চুপ হয়ে যায়। চোখ থেকে দুফোঁটা জল পড়লে সেটা আঁচল দিয়ে মুছে নেয় অঞ্জু। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। পুটুর মা ঘরে বসে মুড়ি আর বাদাম ভাজা খেতে খেতে আপন মনেই বকবক করছে। হঠাৎ জানালার বাইরে কি একটা যেন নড়ে ওঠে। সে থমকে দাঁড়ায়। কে রে ওখানে? পুটু এলি? এমন বিচ্ছিরি আওয়াজ করছিস কেন? কোনো সাড়া নেই। দরজায় টক টক শব্দ। এত রাতে কে? দ নাই নাকি? কোনো উত্তর নেই। আবার টোকা। দরজা খুলে বাইরে উঁকি দেন তিনি, কিন্তু কোথাও কেউ নেই। হঠাৎ তার পায়ে ঠেকল কিছু নরম ঠান্ডা স্পর্শ। মাথা নিচু করে দেখলেন রক্তের বড় বড় ছোপ মাটিতে। ভয়ে, হে কিসের রক্ত? পুটু কোথায় গেলি? অঞ্জুর দাদার ছেলেটা রাতভর হুঁকো টানে বারান্দায় বসে, আর চুল্লু খেয়ে বাড়ি ফেরে রোজ। মাঝে মধ্যে আজকাল বড্ড বেশি ভুলও বকে ওই ছোকরা। হঠাৎ ঘরের মধ্যে ছায়া ঘুরে বেড়াতে দেখে সে বলে ওঠে, ও পম্পি এলে নাকি? বিয়ে করেছিল ছোকরা, কিন্তু বউকে রাখতে পারেনি। ছোকরার নাকি কোনো কিছুই শরীরের ঠিক নেই। কলকবজা সব বিকাল হয়ে গিয়েছে মাল খেতে খেতে। কে কে পম্পি? মা। কোনো উত্তর নেই। হঠাৎ ছাগলের কান্নার মতো করুণ আর মর্মান্তিক বুক কাঁপানো ডাক। শব্দটা শুনে তোতা তোতা তো তোতা আবার এলো। তোতা হঠাৎ তার চোখের সামনে তোতার ছায়াটা ভেসে ওঠে। রক্তে মাখামাখি গর্ভ থেকে বেরোনো বিকৃত বাচ্চার ছায়া। চোখে অশ্রু আর মুখে কষ্টের আর্তনাদ। চিৎকার করে উঠতে চায় অঞ্জুর দাদার ছেলেটা। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। পুটুর মা নিজের ঘরে ঢুকতে যাওয়ার সময় দেখে দরজার সামনে কালো ছায়াটা এগিয়ে আসছে। তার 4টে পা আছে। পুটুর মা চোখ কচলাতে থাকে। ছাগলের মুখ, কিন্তু দাঁতটা মানুষের মতো বার করা মুখ। মুখে রক্ত টপ টপ করে গড়িয়ে পড়ছে। কে রে তুই? কিসের অভিশাপ রে? আমার বাচ্চাগুলোকে মারলি কেন? কেন আমার গর্ব ছিঁড়ে লোভ মিটিয়েছিলি? কেমন যেন কাঁপা কাঁপা কণ্ঠ। আমি শুধু ছাগলটা চাইছিলাম। আমি চেয়েছিলাম অঞ্জুর কাছে, আমি বলেছিলাম পথে ছাগলটা আমায় দে, তাই। হঠাৎ পুটুর মার পেছনে ছায়াটা এসে দাঁড়ায়। তার ঘাড়ের ওপরে ভারী শ্বাসের শব্দ। পুটুর মা ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে তাকায়। ঠান্ডা একটা স্পর্শ তার ঘাড়ে এসে পড়ে। সে হঠাৎ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। ঘরের চারপাশে কেমন যেন কান্নার শব্দ আর অসংখ্য প্রাণীর চিৎকার একসাথে বেজে উঠছে। ওদিকে অঞ্জুর দাদার ছেলেটা হুঁকো হাতে পড়ে যায়। তার মুখ থেকে ফেনা বেরোয়, মুখে অস্পষ্ট, মাফ কর তোতা, তোতা মাফ কর। আমি তোর মাংস খেতে চেয়েছিলাম তোতা, তোতা তোতা আমায় মাফ কর। হঠাৎ সে অনুভব করে তার গলা শক্ত হয়ে আসছে, শ্বাসটা বন্ধ। মনে হচ্ছে গলার কাছে শক্ত কোনো খুর জাতীয় জিনিস চেপে বসে আছে। চোখে অন্ধকার নেমে আসে, দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। পরের দিন সকালে পুটুর মাকে ঘরের মধ্যে অবচেতন অবস্থায় পাওয়া যায়। মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, চোখে খোলা দৃষ্টি স্থির।
দাদার ছেলেটা উঠোনে মৃত অবস্থায় পড়ে। লোক মুখে শোনা যায়, পাপ জানিস, পাপ। কার চোখের জলের অভিশাপ লেগেছে কে জানে। অঞ্জু উঠোনে বসে কাঁদছে। মায়াময় চোখে তাকিয়ে রয়েছে অঞ্জু প্রকৃতির দিকে। গণেশ বলে, ওর ক্ষতি করেছিল যারা, ভগবান তার বিচার করেছে অঞ্জুদি। তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। জানিস গণেশ, শুনলাম হাটে নাকি সেই দিন আমার তোতার গায়ের চামড়াটাকে ঝুলতে দেখেছে গোপাল, আমার মেয়ের বাপ। বাড়ি এসে সে কি কান্না। আমারে বলল, কোনোদিন আর মাংস খাওয়ার নাম করবা না। আচ্ছা গণেশ, আমার তোতাটা কি মরে গেল রে? ও বাচ্চা বিয়েতে পারবে না বলে ওকে ওকে মেরে ফেললো ওরা। গণেশ বুঝতে পারে অঞ্জুর মনের অবস্থা। কাছে এসে অঞ্জুর হাত দুটো ধরে বলে, দিদি কেঁদো না। দিদি তুমি আবার ছাগল কেনো, আবার পোষো। এবার আমি কথা দিচ্ছি, আমি তো আর বোম্বেতে যাব না, আমি দেখবো। হ্যাঁ, ভগবান রক্ষা করবে তোমার ছাগলকে। দেখো, প্রকৃতি কিন্তু বিচার ছাড়ে না দিদি। অভিশাপের হাত থেকে কেউ বাঁচতে পারে না। জানো তো? কি জানি রে, জানি না, বলতে পারবো না। আমার তোতা কোনো পাপ করেনি, তাও ওকে পাপের ফল পেতে হয়েছে। যারা পাপ করলো তারা দিব্যি। বলে অঞ্জু চুপ করে তাকিয়ে থাকে ওর বাড়ির থেকে 20 হাত দূরে ওর দাদার ছেলের বাড়িটার দিকে। সেখানে আজকে শোকের ছায়া পড়েছে। ডাক্তার চিকিৎসা করে বললেন, অতিরিক্ত নেশার ফলে মারা গেছেন উনি। আপনারা বডি দাহ করতে পারেন, স্বাভাবিক মৃত্যু। ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে অঞ্জুর। ছাগলটা পোয়াতি হবার পর থেকেই বারবার দাদার ছেলেটা বলতো, পিসি ছাগলটার মাংস ভালো হবে রে, দেখে কেমন লাগে। মাঝে মধ্যে ইচ্ছে করে তুই যে দিয়ে আসিস না খোঁয়ার, ওখান থেকে তুলে নিয়ে চলে যায় টোটো করে, তারপরে কেটে এনে খেয়ে নি। মনের ভেতরটা কেমন যেন দপ করে জ্বলে উঠেছিল অঞ্জুর। আর পুটুর মা যেদিন প্রথম বলেছিল, ছাগলটা জাত ছাগল, আমার দিবি, আমি নগদ 5,000 টাকায় কিনবো, বাচ্চাগুলো আমার হবে। মরি পুটুর মা, আমি ওরা খাইয়ে পড়িয়ে বড় করছি। ওর গোপালের কত বারণ সত্ত্বেও আমি ছাগল কিনেছি। আমি তোমারে বেচবো কেন? ওর বাচ্চা বেচে আমি 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 বিক্রি করব, আমি সবকিছু করব। সেই সময়ে পুটুর মার মুখটাও কেমন যেন হয়ে গিয়েছিল। আকাশটা ধূসর মেঘে ঢাকা। দূরে কোথাও যেন শকুনের ডাক শোনা যায়। অভিশপ্ত মৃত্যুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রকৃতি নিজে। সে ভোগকারী ব্যক্তিকে এবং সেই ভোগে অংশগ্রহণকারী প্রত্যেকের হিসাব লিখে রাখছেন অদৃষ্টের জন্য। মাসি, ও মাসি, মাসি খেয়ে রে। বেশ কয়েক বছর পরের কথা। অঞ্জুর মেয়ের বিয়ে হয়েছে। গ্রামে থাকে না, শহরে থাকে। কদিন আগে একটা ছেলে হয়েছে। যদিও শ্বশুর বাড়িতে এতই আদর করে যে বাপের বাড়ির ভিটে বাচ্চা নিয়েও বর পাঠায় না। সে নাকি তার স্ত্রীকে চোখে হারায়। অঞ্জুর মাঝে মাঝে অতিরিক্ত ভালোবাসায় ভয় হয় কি না। বাড়িতে গোপালবাবু বেশ অসুস্থ, আজকাল আর দোকান চালাতে পারেন না। বাড়ির সামনেই একচালা ঘর মতো করে সেখানেই কাঁচা সবজির ব্যবসা ধরেছে অঞ্জু। অবস্থা সেই মোটামুটির মধ্যেই আছে। ভর সন্ধেবেলা একটা মেয়ের কণ্ঠস্বর শুনে অঞ্জু উঠে আসে। চোখে পাওয়ারের চশমাটা পরে বলে, ও মা, পুটু তুই? ও মাসি, মাসি আমার পেটে বাচ্চা এসেছে। অঞ্জুর মুখটা খুশিতে ভরে ওঠে। সে তো ভালো কথা, তা আমার কাছে কিছু দরকার আছে রে মা। শরীরে কোনো অসুবিধে? হো মাসি, তুমি তো কারো অনিষ্ট করনি। আমি তখন অনেক ছোট, মাকে দেখেছিলাম তোমার বাড়ির ছাগলটাকে ধরে মারতে। পেটেও দুটো লাথি মেরেছিল মা কষিয়ে।
ছাগলটা যন্ত্রণায় কেমন কেঁদে উঠেছিল গো। তারপরে তোমার বড়দার ছেলেটা গাড়ি নিয়ে ফিরছিল, সে বলেছিল ছাগলটাকে উঠিয়ে নিয়ে নাকি মাংস কেটে নিয়ে আসবে। অঞ্জু তাকিয়েই রয়েছে পুটুর দিকে। পুটু বলে, ও মাসি, তোমার হাতটা আমার পেটে রাখো না দেখি, আমার না হে নিয়ে বেশ কয়েকবার হলো, বাচ্চাগুলো বাঁচে না মাসি, পেটেই মরে যায়। ও মাসি, আমার মায়ের বাপের অভিশাপ কি আমি এখনো গুনছি মাসি? ও মাসি, বলো না মাসি। অঞ্জু হাসে, বলে, যার পাপ তাকেই সেই ফল দিয়ে যেতে হয় রে পাগলি, তুই কেন দিবি? তোর মা তো মরেই সেই ফল দিয়ে গিয়েছে। আয় আয় দেখি। পুটুর পেটের ওপরে আলতো করে হাত বোলায় অঞ্জু। বাচ্চাটা কিলবিল করে নড়ে উঠছে। অনেক বছর আগে তোতার পেটে বাচ্চা নড়ার সময় যেমন হতো ঠিক তেমন অনুভূতি হয় ওর। মনে মনে বলে, এইবার শান্তি দে মেয়েটারে, শান্তি দে দেখি, তোর বাচ্চা সুস্থ হবে, এবার ভালো হবে, যা যা। পুটু চোখে জল নিয়ে অঞ্জুর ঘর থেকে বিদায় নেয়। অঞ্জু ঘরে আসতেই গোপাল বলে, কে এসেছিল? পুটু এসেছিল, বাচ্চা হবে রে, তাই আশীর্বাদ নিয়ে গেল। ও হ্যাঁ, ঠিক আছে। এমন সময় পেছনে খোয়ারের ঘর থেকে চিৎকারের শব্দ। যাই বাবা, খেতে না দিলে সময় মতো মেয়ের আমার মাথা গরম, তুমি শো। হ্যাঁ, তো তাকে খেতে দিয়ে আসি। হ্যাঁ, শো। অঞ্জু চলে যায় খোয়ারের দিকে, যেখানে কেউ না থাকতেও অঞ্জুর মনে হয় তোতা আজও সেখানে বাঁধা, এবং তার মরা বাচ্চার জন্য আজও সে কান্না করেই চলেছে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।